ফেসবুক বন্ধুরা, আমরা লাইফ ইন দ্য ইউকে টেস্ট নিয়ে ইতিমধ্যে আমাদের প্রচেষ্টা চালু করেছি। আপনারা যারা যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করতে চাচ্ছেন অথবা যুক্তরাজ্যের জাতীয়তা নেওয়ার জন্য চেষ্টা করছেন, তাদেরকে অবশ্যই লাইফ ইন দি ইউকে টেস্ট পাস করতে হবে। আমরা মোট ১৬টি পর্যায়ে এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা আশা করব আপনাদের সহযোগিতা করার জন্য, এবং আপনারা যদি আমাদের সাথে একই অবস্থানে এগিয়ে যেতে চান, তাহলে আমার বিশ্বাস যে আপনারা সকলেই এই পরীক্ষায় ভালো ফল করবেন। অর্থাৎ ২৪ টি প্রশ্নের মধ্যে আপনারা ১৮ টি প্রশ্নের উত্তর অনায়াসে দিতে পারবেন। আজকের ১ম প্রশ্নটি হচ্ছে, হোয়াট আর টু রেসপন্সিবিলিটিস দ্যাট ইউ উইল হ্যাভ অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন অর পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য ইউকে? আপনাকে ব্রিটিশ সিটিজেন অথবা পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার জন্য, অর্থাৎ স্থায়ী অধিবাসী হওয়ার জন্য আপনাকে কোন দুটো কাজ করতে হবে? ১ নম্বর উত্তর হচ্ছে টু লুক আফটার দ্য এরিয়া ইন হুইচ ইউ লিভ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট। যে এরিয়াতে বাস করেন সেখানকার এনভায়রনমেন্ট এবং আপনার পরিবেশ সম্পর্কে দেখা। টু লুক আফটার ইয়োরসেলফ অ্যান্ড ইওর ফ্যামিলি, আপনার নিজের এবং নিজের পরিবারের প্রতি নজর দেওয়া। টু স্টে ইন দ্য ইউকে ফরএভার, ইউকেতে সবসময়ের জন্য অবস্থান করা। টু প্রমোট ওয়ার্ক ইন ইউর লোকাল কমিউনিটি, ওয়ার্ক অর্থাৎ কাজ করা, লোকাল কমিউনিটি আপনার সম্প্রদায়ের মধ্যে, লোকাল কাজের মধ্যে। আপনার এই দুটোর মধ্যে সবচাইতে বেস্ট আনসারটি হবে আমাদের, যে আপনি যে এরিয়াতে বাস করেন সেটির সম্পর্কে আপনার নজর দেওয়া, সেটির এনভায়রনমেন্ট, সেটার পরিবেশ সম্পর্কে নজর রাখা, এবং আপনাকে এবং আপনার পরিবারের প্রতি নজর দেওয়া। আপনাকে কিন্তু বলে নাই যে পরিবারকে বাদ দিয়ে কাজ করতে। এই উত্তরটা যদি হয়, এখানে বলতেছেই যে আপনি রেসপেক্ট অ্যান্ড ওবে দি ল। আপনি রেসপেক্ট করবেন, অর্থাৎ সম্মান করবেন, ওবে মানে মেনে চলবেন আইনকে। রাইটস টু আদার, অন্যের অধিকারকে আপনি সম্মান করবেন। দেয়ার রাইট টু দেয়ার ওন ওপিনিয়নস, তাদের জন্য অপিনিয়ন বা মতামত থাকে সেটাকে, এবং ট্রিট আদার্স উইথ ফেয়ারনেস। ফেয়ারনেস মানে স্বচ্ছভাবে অপরকে আপনি দেখবেন। যদি এগুলো করতে পারেন, তাহলে আপনার এই প্রশ্নটার সঠিক উত্তর হচ্ছে। অর্থাৎ আপনি কেন এটা করবেন যদি আপনাকে বাছাই করতে বলে, এগুলো মাথায় নিয়ে রাখবেন। পরবর্তী প্রশ্ন আসতে পারে, বিগ বেন কোথায়? হোয়ার ইজ বিগ বেন লোকেটেড? বিগ বেন আমরা জানি, যারা ছোটবেলায় বা বাংলাদেশে যারা থেকেছিলেন তারা জানেন যে বিবিসি যখন তার নিউজ শুরু করে তখন একটা সঙ্গীতের সাথে শুরু করত। তখন আমরা সবাই বলতাম বিগ উইল অফ বিগ বেন। তো এটা আপনার মনে রাখতে পারলে, বিগ বেনের আওয়াজটা, বিগ বেন একটা ঘড়ি, হ্যাঁ? ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে ওদের ওখানে আছে আরকি, হ্যাঁ? হাউস অফ পার্লামেন্ট যেটাকে বলি আমরা। এখানে বলতেছি বাকিংহাম প্যালেস, দ্য টাওয়ার অফ লন্ডন, ট্রাফালগার স্কয়ার, দি হাউস অফ দি পার্লামেন্ট। আমরা জানি বিগ বেনটা হচ্ছে হাউস অফ দি পার্লামেন্টে অবস্থিত। একেবারে, একেবারে সহজ প্রশ্ন, সহজ উত্তর। পরবর্তী প্রশ্ন আসতে পারে, when were man and woman given the rights to vote at the age of 21? আমরা জানি বয়সের ভোট দেওয়ার বয়স বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়েছে। কোনো সময় ১৮ ছিল, ২১ ছিল, তারপরে এসছে ১৮। অতএব কখন ছিল পুরুষ নারী উভয়ই পেয়েছে ২৮ বছরে ভোট দেওয়ার অধিকার? সেটা কি ১৯১৮ তে, ১৯০৩ এ, ১৯২৮ এ, ১৯২৩ এ? সঠিক উত্তরটি দেখার জন্য আমরা ১৯২৮ এ যদি ক্লিক করেন তাহলে আপনি সঠিক উত্তর পেয়ে যাবেন। কারণ ২১ বছর বয়সে নারীরও ভোট দেওয়ার অধিকার হয়েছিল পুরুষের মতো। পরবর্তী প্রশ্ন আসতে পারে, হোয়ার ইজ দ্য ইউকে জিওগ্রাফিক্যালি লোকেটেড? জিওগ্রাফিক্যালি মানে ভৌগোলিক। আমরা জানতে হবে একটা দেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে। আপনি যে দেশে স্থায়ী হতে চাচ্ছেন, যে দেশের নাগরিকত্ব নিতে চাচ্ছেন, সেই দেশের যদি ভৌগোলিক অবস্থান সম্পর্কে আপনার ধারণা না থাকে, প্রচ্ছন্ন ধারণা না থাকে, তাহলে আপনি, তারা কিভাবে বাছবে বা বেছে নিবে যে ইয়েস আপনি টোটালি ইন্টিগ্রেটেড হয়েছেন ভালোভাবে। এজন্য আপনাকে জানতে হবে। সাউথ ওয়েস্ট অফ ইউরোপ, অর্থাৎ সাউথ ওয়েস্ট মানে আমরা জানি দক্ষিণ পশ্চিম ইউরোপের দক্ষিণ পশ্চিম অংশে। নর্থ ইস্ট অফ ইউরোপ, নর্থ ইস্ট মানে পূর্ব। নর্থ হচ্ছে উত্তর পূর্ব ইউরোপের। নর্থ ওয়েস্ট অফ ইউরোপ উত্তর পশ্চিম ইউরোপের অংশে। সাউথ ইস্ট অফ ইউরোপ, সাউথ ইস্ট হচ্ছে দক্ষিণ পূর্ব ইউরোপের অংশে। আমরা কিন্তু জিওগ্রাফিক্যালি যখন দেখব, ভৌগোলিকভাবে যখন আমরা ইউকের ম্যাপটা দেখি, তখন আমরা কিন্তু একটা অনুমান করতে পারি এটা অবশ্যই পশ্চিম দিকে আছে, এবং যেহেতু এখানে ঠান্ডা বেশি পড়ে, তাহলে আমরা কোন জায়গাতে যেতে পারি আমরা? তাহলে অবশ্যই আমরা বলব নর্থ ওয়েস্ট অফ ইউরোপ। নর্থ ওয়েস্ট মানে হচ্ছে
উত্তর পশ্চিম ইউরোপে, যেহেতু ঠান্ডাটা বেশি পড়ে। এরপরের প্রশ্ন আসতে পারে, হু ইজ দি প্যাট্রন সেন্ট অফ স্কটল্যান্ড? আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে ৪ টা সেন্ট বা যাজকদেরকে নেওয়া হয় তাদের ৪ টা রাজ্যের জন্য তাদেরকে সম্মানিত ব্যক্তি হিসেবে উ তুলনা করে। এটা হচ্ছে সেন্ট ডেভিড, সেন্ট প্যাট্রিক, সেন্ট জর্জ অ্যান্ড সেন্ট অ্যান্ড্রু। আমাদের সঠিক উত্তরটার জন্য আমরা বেছে নিতে পারি সেন্ট অ্যান্ড্রু। সেন্ট অ্যান্ড্রু হচ্ছে স্কটল্যান্ডের ধর্মীয় যাজক, মানে রাষ্ট্রীয় পুরোহিত বলা যেতে পারে। সেন্ট অ্যান্ড্রু মনে রাখবেন। Which two houses fought in the Wars of Roses? Wars of Roses আমরা জানি যে আগের আদি মধ্যযুগে বিভিন্ন রকমের ছোটখাটো বিষয় নিয়েও ঝগড়া হতো। আপনারা যারা গ্যালিভার্স ট্রাভেলস পড়ছেন তারা জানেন যে ছোটখাটো যুদ্ধকে নিয়ে ব্যঙ্গাত্মক রচনাও করা হয়েছিল। এগুলো অনেক বড়। অত সারগর্ভ আলোচনায় আমরা যাব না। আমরা জানব যে ওয়ার্স অফ রোজেসটা কোথায় হয়েছিল? হাউস অফ চেস্টারে, হাউস অফ ইয়র্কে, মানে কাদের মধ্যে আরকি ২ টা হাউসের মধ্যে লড়াই হয়েছিল। হাউস অফ ল্যানচেস্টার আর হাউস অফ নিউক্যাসল। আমরা এখানে উত্তর জানি। আমরা উত্তরটা জানি কি হতে পারে? আমরা জানি হাউস অফ ইয়র্ক। ইয়র্কের যে একটা জমিদাররা ছিল তাদের মধ্যে, এবং হাউস অফ ল্যাঙ্কাস্টার। ল্যাঙ্কাস্টার হচ্ছে ইউরোপের আপনার যুক্তরাজ্যের একটা জমিদারি বলা যায়। তাদের মধ্যে যুদ্ধ হয়েছিল। সাপোর্টার্স অফ 2 ফ্যামিলিজ, ২ ফ্যামিলির মধ্যে যুদ্ধ হয়েছিল। একটা হচ্ছে হাউস অফ ল্যাঙ্কাস্টার অ্যান্ড আদার হচ্ছে হাউস অফ ইয়র্ক। জোনাথন সুইফটের 'গ্যালিভার্স ট্রাভেলস' পড়লে অনেক কিছু জানতে পারবেন আপনারা। আচ্ছা, দ্য বিল অফ রাইটস অফ 1689, বিল অফ রাইটস অর্থাৎ অধিকার, অধিকারের বিল বা সংসদে যে অ্যাক্ট, আইন পাস হয় সেটা 1689 এ কনফার্ম দ্য রাইট অফ ভোট ফর অল অ্যাডাল্ট মেন। রাইট অফ ভোট সব অল অ্যাডাল্ট মেন, অ্যাডাল্ট মেন মানে পূর্ণবয়স্ক লোকদের জন্য করা হয়েছিল ১৬৮৯ সালে। সেটা সত্য কি মিথ্যা? এটা কি সত্য না মিথ্যা? আপনারা দেখেন, আপনারা সালটা দেখার চেষ্টা করবেন। ১৬৮৯, 1689, এটা হচ্ছে মধ্যযুগের সময়, এলিজাবেথেনের যদিও। কিন্তু আপনার মধ্যযুগে ১৬৮৯ সালে কি ভোট ছিল? আপনি চিন্তা করে দেখেন তো। অবশ্যই ভোট ছিল না। কিন্তু এটা মিথ্যা হবে উত্তর। যে ১৬০০ দি রাইট অফ বিল অফ রাইটস কনফার্মড রাইটস অফ পার্লামেন্ট। এটা বিল অফ রাইটস কিন্তু ভোটের অধিকার না। বিল অফ রাইটস হচ্ছে রাইট অফ পার্লামেন্ট অ্যান্ড দ্য লিমিটস অফ দ্য কিংস পাওয়ার, অর্থাৎ রাজার ক্ষমতাকে কমিয়ে দেওয়াটাকেই বিল অফ রাইটস হচ্ছিল। রাইটস বলা হয় যেটা 1689, ১৬৯৮, 1689 মনে রাখবেন। এর পরবর্তী প্রশ্ন, হোয়াট ইস দ্য সেনোটাপ? সেনোটাপ নিয়ে আমরা ইতিমধ্যেও কথা বলেছি। তারপরে আবারও বলি, সেটা কি একটা ফ্লাওয়ার, একটা অথবা ক্রিশ্চিয়ান চার্চ, অথবা ওয়ার মেমোরিয়াল, অথবা থিয়েটার? আমরা জানি সেনোটাপ হচ্ছে একটা ওয়ার মেমোরিয়াল হিসেবে আমরা জানতাম। আমাদের উত্তরটা সঠিক কিনা আমরা জানবো, সেটা দেখব। আসলেই সেটা হচ্ছে ওয়ার মেমোরিয়াল, অর্থাৎ যুদ্ধের পরবর্তীতে তাদের স্মৃতির জন্য একটি স্থাপনা। A cenotaph is a war memorial and is the site of annual remembrance day service attended by the king. রাজা এখানে যান, উনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। পলিটিশিয়ান এবং ফরেন অ্যাম্বাসেডররা সেখানে যায়। অর্থাৎ সেনোটাপ হচ্ছে একটা ওয়ার মেমোরিয়াল। হু ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার অফ দ্য ইউকে? আমরা কিন্তু বাংলাদেশের বর্তমানে প্রাইম মিনিস্টার আছেন মহিলা। ১৯৯০ সাল থেকে আছেন। মহিলারাই চালাচ্ছেন। তো আমাদের ইউকেতে মহিলা প্রাইম মিনিস্টার কখন এসেছিল? ইউকে কিন্তু আরো আমরা বলি না যে পশ্চিমা দেশ, অনেক সভ্য, অনেক কিছু এই সেই সবার অধিকার আছে। কিন্তু এখানে ১ম মহিলা প্রাইম মিনিস্টার কে হয়েছিল? এখানে আছে ম্যারি স্টুয়ার্ট, থেরেসা মে, মার্গারেট থেচার, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। আমরা যদি ৪ জনের চরিত্র বিশ্লেষণ করি, ৪ জনের সম্পর্কে জানার চেষ্টা করি, তাহলে আমরা জানব অবশ্যই সেটা মার্গারেট থেচার। উনি ১ম মহিলা প্রধানমন্ত্রী, এবং গত শতাব্দীর ৭ এর দশকে, খুব আগে না। ঠিক আছে? এরপরে প্রশ্ন আসবে, হু চেয়ারস দ্য ডিবেটস অফ দ্য হাউস অফ কমন্স? হাউস অফ কমন্স হচ্ছে সংসদ, কমন্স সভা যেটাকে বলি আমরা। ব্রিটেনে আমরা জানি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, একটা হচ্ছে কমন্স সভা, একটা লর্ড সভা। তো কমন্স সভাতে কে সভাপতিত্ব করেন? অর্থাৎ চেয়ার মানে সভাপতিত্ব কে করেন? বিশপ করেন? প্রাইম মিনিস্টার করেন? স্পিকার করেন? আর্চ বিশপ অফ ক্যান্টারবারি। আর্চ বিশপ ক্যান্টারবারি আপনারা জানেন, এটা সম্পর্কে আরো পরবর্তীতে আমরা আলোচনা করব। সঠিক উত্তরটি হবে দ্য স্পিকার। স্পিকার হচ্ছে কমন্স সভার হেড। উনার সভাপতিত্বেই কমন্স সভার আলোচনা চলে, বৈঠক চলে। Who was the captain of English football team that won the World Cup 1966? 1966 এর ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ড যখন তাদের
বিশ্বকাপ পেল ফুটবলে, সেই সময়ে কে ছিল তাদের নেতৃত্বদানকারী ব্যক্তিটি? আপনারা জানেন, যারা ফুটবল নিয়ে কাজ করেন, ফুটবল নিয়ে কথা বলতে পছন্দ করেন, ফুটবল খেলতে পছন্দ করেন, তারা জানেন 1958 এ যখন ব্রাজিল পেল ওয়ার্ল্ড কাপ, তারপরে 62 তে পেল, তারপরে কিন্তু 66 এ ব্রাজিল পায় নাই। তারপরে পেয়েছে 70 তে। ৩ বার পেয়েছে তারা। তারা জুলেরিমে কাপ নিয়ে গেছে তাদের দেশে। কিন্তু 66 এরটা কিন্তু ইংল্যান্ড নিয়ে গেছিল। তখন তাদের ক্যাপ্টেনটা কে ছিল? স্যার রোজার ব্যানিস্টার, স্যার জ্যাকি স্টুয়ার্ট, স্যার ইয়ান বোথাম অথবা ববি মুর। আমরা দেখেন ইয়ান বোথামকে আমরা জানি, যারা ক্রিকেট খেলেছি বা ক্রিকেট সম্পর্কে একটু পড়াশোনা করার চেষ্টা করেছি, দেখি যারা, হ্যাঁ? তারা জানি যে ইয়ান বোথাম একজন অলরাউন্ডার ছিলেন ইংল্যান্ডের ৮০ র দশকে, বিগত শতাব্দীর ৮০ থেকে ৯০, ৭০ থেকেই অ্যাকচুয়ালি ধরলে। তো আমরা জানি যে ব্রিটিশ ফুটবলে ববি মুরের একটা বড় অবদান আছে এবং তিনি সেই বিশ্বকাপ ফুটবল দলের অধিনায়ক ছিলেন ১৯৬৬ সালে। পরবর্তী প্রশ্ন, হোয়েন ডিড দ্য ইংলিশ ডিফিট দ্য স্প্যানিশ আর্মাডা? স্প্যানিশ আর্মাডা অর্থাৎ স্পেনের সঙ্গে যখন ইংল্যান্ডের যুদ্ধ হয়েছিল, এই সম্পর্কে ইতিহাস নিয়ে আমরা আবারও আলোচনা করব। সে তখন যে কে, যখন ইংলিশ যে হোয়েন ডিড কোন সালে ইংলিশ অর্থাৎ ব্রিটিশরা স্পেনিশকে হারিয়েছিল, সেটা হচ্ছে 1466, 1066, 1066, 1254, 1254 অথবা 1588। আমাদের সঠিক উত্তরটি জানার জন্য আমরা দেখব 1588 অর্থাৎ 1588 সালে ইংলিশরা স্পেনিশকে হারিয়েছিল। Anyone can make a complaint about the police by waiting to the but writing to the chief constable to the police force. যে কেউ পারে কনস্টেবল অফ পুলিশ ফোর্সের হেডকে, চিফ কনস্টেবলকে অভিযোগ করতে, একজন কমপ্লেন করতে যে কোনো পারে। এটা ট্রু না ফলস? এটা সঠিক উত্তরটা হতে পারে, আপনারা জানার চেষ্টা করেন যে কি, যে কেউ পারে পুলিশ কনস্টেবলকে অভিযোগ করতে। আপনি যদি মনে করেন যে কোনো পুলিশের কোনো ব্যক্তি, কোনো সদস্য আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, আপনি সেটা সরাসরি পুলিশের চিফ কনস্টেবল অর্থাৎ চিফ অফ পুলিশকে আপনারা অভিযোগ করতে পারেন। এটা সত্য। হোয়াট ইজ দ্য মিনিমাম এজ রিকোয়ার্ড টু সার্ভ ইন অন এ জুরি? একটা জুরি, আমরা জানি এই দেশের আইন ব্যবস্থায় জুরি অর্থাৎ ম্যাজিস্ট্রেট কোর্টে, যখন কোর্টে কোনো আদালতে কোনো কিছু উঠে, তখন জুরি বোর্ড বসা হয়। জুরি হলো জুরিরা যখন ডিসিশন দিবে সেটার উপরে নির্ভর করে রায় দেওয়া হয়ে থাকে। তো জুরিতে যাওয়ার জন্য তাকে অবশ্যই ব্রিটিশ সিটিজেন হতে হবে এবং তার বয়স কত হবে? ১৬, ১৮, ২১, ২৫। আমরা জানি যে জুরিতে যে যাবে তার বয়স কত হওয়া দরকার? ১৬ নাকি ১৮ নাকি ২৫ না ২১? আপনার উত্তরটা হবে অবশ্যই ১৮। কারণ ১৮ কে আমরা অ্যাডাল্ট বলি এবং সে জুরি হওয়ার মেম্বার হতে পারে। তাকে অবশ্যই ব্রিটিশ সিটিজেন হতে হবে। হাউ ইজ এ জুরি সিলেক্টেড? জুরিটা কিভাবে সিলেক্টেড হয়? জুরি অর্থাৎ জুরি বোর্ডে যারা যাবেন, যারা রায় দেওয়ার জন্য বিচারককে সহায়তা করবেন, তাদেরকে কিভাবে নির্বাচন করা হয়? ফ্রম এনএইচএস রেজিস্ট্রেশন সিস্টেম, ন্যাশনাল হেলথ সার্ভিস আছে এখানে, সেখানকার রেজিস্ট্রেশন সিস্টেমে সবার নাম আছে, সেখান থেকে নিবে। র্যান্ডমলি ফ্রম দি ইলেকটোরাল রেজিস্টার, একেবারে ওটাকে বলবো আমরা দৈব চয়ন করা। র্যান্ডমলি আমরা দেখব যে ধরেন ভোটার রেজিস্ট্রেশন, ভোটার আইডি, ভোটার রেজিস্ট্রেশন কার্ড থেকে অর্থাৎ ভোটার তালিকা থেকে, অথবা অ্যালফাবেটিক্যালি ফ্রম দি টেলিফোন ডাইরেক্টরি, টেলিফোন ডাইরেক্টর আছে, টেলিফোনের লিস্ট আছে যাতে অ্যালফাবেটিক্যালি এ বি সি ডি ইত্যাদি, অথবা ফ্রম এ পোস্ট কোড সিলেকশন, একটা পোস্ট কোড থাকবে ইংল্যান্ডে, আমরা জানি যে একটা পোস্ট কোড দিয়ে একটা এরিয়াকে সিলেক্ট করা হয়, সেইভাবে করা হচ্ছে কিনা। এটার উত্তরটা হবে, সঠিক উত্তর হবে, যেহেতু জুরিকে অবশ্যই সিটিজেন হতে হবে, অ্যাজ ওয়েল তাকে হতে হবে ১৮ বছর বয়স, তাহলে অবশ্যই ইলেকটোরাল রেজিস্টার থেকে তাকে খুঁজে বের করতে হবে। এখানে ১৮ থেকে ৭০ বছর বয়সী, ১৮ থেকে ৭০ অর্থাৎ 18 টু 70 ইয়ার্স ওল্ড এর যে কাউকেই আপনার র‍্যান্ডমলি সিলেক্ট করবে, অর্থাৎ তাকে জুরি বোর্ডের মেম্বার করা যেতে পারে। তবে এটা নরমালি ১ বার বা ২ বারই হয়, এর বেশি হয় না। আমাদের পরবর্তী প্রশ্ন, হোয়াট ইস এ ব্যাংক হলিডে? ব্যাংক হলিডে বলতে কি বোঝায়? আমরা প্রায় এই কথাটা শুনি। ব্যাংক হলিডে মানে কি? পাবলিক হলিডে হোয়েন ব্যাংকস আর ওপেন অল ডে, যখন ব্যাংক সারাদিন খোলা থাকে, অথবা পাবলিক হলিডে ফর পিপল ওয়ার্কিং ইন ব্যাংকস, পাবলিক হলিডে যেদিন পাবলিক হলিডে মানে সাধারণ ছুটি, যেদিন সবাই করে ব্যাংকে যায়, অ্যান্ড এডিশনাল ডে অফ এভরি ওয়ার্কার ইন দি ইউকে এন্টাইটেল টু, অ্যাডিশনাল ডে অফ অর্থাৎ ছুটির দিন, একটা অতিরিক্ত ছুটির দিন পাবলিক হলিডে, when banks and many other business are closed for the day, যখন ব্যাংক
এবং অন্যান্য বিজনেস ম্যাক্সিমাম বিজনেসই যখন বন্ধ থাকা হয় সেটাকে বলা হয় ব্যাংক হলিডে। পাবলিক হলিডে অর্থাৎ সাধারণ ছুটি। আমাদের সঠিক উত্তরটা হচ্ছে এ পাবলিক হলিডে when banks and many others business are closed for the day। আমাদের পরবর্তী প্রশ্ন, হোয়াট উইল ইউ বি গিভেন টু ভোট বিফোর এ জেনারেল ইলেকশন টেক্স প্লেস? একটা জেনারেল, আমরা জানি যে আগামী মাসে ব্রিটেনে নির্বাচন হতে যাচ্ছে সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচনের জন্য তাকে আপনাকে কি করতে হবে? এ ব্যালট স্লিপ করতে হবে, পোল কার্ড করতে হবে, ভোটিং স্লিপ করতে হবে, পোল ট্যাক্স রিলিফ করতে হবে। আপনাকে অবশ্যই এটাকে কি করতে হবে? আমরা বলবো ভোটার কার্ড লাগবে, পোল কার্ড অর্থাৎ ভোটার কার্ড। আপনাকে ভোটার কার্ড নিয়ে আপনি ভোট দিবেন। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দি ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট? এখানে একটা দিতে পারে, এরকম দিতে পারে যে কোন স্টেটমেন্টটা কারেক্ট। সলিসিটরস চার্জেস আর ইউজুয়ালি বেসড অন হাউ মাচ টাইম দে স্পেন্ড অন এ কেস। সলিসিটর অর্থাৎ যারা আইনজীবী, এখানে দু রকমের আইনজীবী আছে। একটা হলো প্রফেশনাল আইনজীবী যারা ব্যারিস্টার, এবং সলিসিটর হচ্ছে তারা হলো সলিসিট করে। সলিসিটর অ্যাডভাইস টু এ ব্যারিস্টার, ব্যারিস্টারকে সলিসিটর অ্যাডভাইস করে যে আপনি কোর্টে যান, লড়াই করেন। আর সলিসিটরের গ্রাউন্ড ওয়ার্ক অর্থাৎ পেপার ওয়ার্কটা ম্যাক্সিমাম সলিসিটরকে করতে হয়। The solicitor's charges are usually based on how much time they spend on a case। সলিসিটর কতটুক চার্জটা তার, অর্থাৎ তার বেতনটা বা তার সম্মানীটা নির্ভর করে কত সময় সে একটা কেসের জন্য ব্যয় করলো। অথবা সলিসিটর চার্জ আর ইউজুয়ালি বেসড অন দ্য নেচার অফ দ্য কেস অ্যান্ড ইটস ইম্পর্টেন্ট। একটা নেচার অর্থাৎ প্রকৃতি এবং তার গুরুত্ব বিবেচনা করে। এখানে আমরা সঠিক উত্তরটা অবশ্যই বিবেচনা করব, সে কত ঘন্টা সময় ব্যয় করলো। কেসের নেচার না। সেটা একটা মার্ডার কেস হতে পারে। সেটা একটা চুরির কেস হতে পারে। সেটা একটা ইমিগ্রেশন কেস হতে পারে। কিন্তু নির্ভর করবে যে কেসে সে কত সময় বরাদ্দ করলো। অর্থাৎ কত ঘন্টা সে কেসটার পিছনে ব্যয় করলো, তার উপরেই তার সম্মানই নির্ভর করে। আমাদের পরবর্তী প্রশ্ন, বাই ল, আইন অনুযায়ী হুইচ 2 টাইপস অফ মিডিয়া হ্যাভ টু গিভ ব্যালান্সড কাভারেজ? ২ টা মিডিয়াতে ব্যালান্স কাভারেজ দিতে হবে। অল পলিটিক্যাল পার্টিজ অ্যাট ইকুয়াল টাইম টু রাইভাল ভিউ পয়েন্টস। সব পলিটিক্যাল পার্টিকে রাইভাল ভিউ পয়েন্টস এ বিফোর দ্য ইলেকশন, ইলেকশনের পূর্বে কোন ২ টা ইয়া গণমাধ্যম সমান গুরুত্ব দিবে? টেলিভিশন, ইন্টারনেট, নিউজপেপার, রেডিও। আমরা জানি ইন্টারনেট এবং নিউজপেপারের গুরুত্ব আমরা ওইভাবে বিবেচনা করব না। সরকারিভাবে যেহেতু টেলিভিশন নিয়ন্ত্রিত হয় এবং রেডিও নিয়ন্ত্রিত হয়, তারা সমান গুরুত্ব দিবে উভয় দলকে, এবং তাদের বিরোধী দলকেও কোনো অসম্মান করা হবে না। বাই ল, এটা কিন্তু আইন অনুযায়ী আছে। হুইচ অফ দি ফলোইং টেরোরিস্টস ইজ এ ক্রাউন ডিপেন্ডেন্সি বাট ইজ নট পার্ট অফ দি ইউকে? ক্রাউন ডিপেন্ডেন্সি অর্থাৎ রাজ্যের সম্রাটের বা রাজার ডিপেন্ডেন্সি, নির্ভরশীলতার মধ্যে নির্ভর করে, কিন্তু ইউকের পার্ট না। ইউকের পার্ট সম্পর্কে আমরা এর ইতিমধ্যে আলোচনা করেছি। ইউকেতে ৪ টি পার্ট আছে। সরি, অ্যাকচুয়ালি ৩ টি পার্ট আছে। ইউনাইটেড কিংডম অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড। ইউনাইটেড কিংডমে আমরা জানি ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস, এই ৩ টা, আর সাথে হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ড। অতএব আমরা এখানে নর্দার্ন আয়ারল্যান্ড, ক্রাউনস ডিপেন্ডেন্সি, ওয়েলস, চ্যানেল আইল্যান্ড, স্কটল্যান্ড। অ্যাকচুয়ালি সঠিক উত্তরটা হচ্ছে এখানে আমরা অবশ্যই চ্যানেল আইল্যান্ড। কেন চ্যানেল আইল্যান্ড? ব্রিটিশ ওভারসিজ টেরিটরি। এটা ওভারসিজ অনেক দূরে। রাজার ইয়ে আছে, তার জমিদারি, প্রধান জমিদারির মধ্যে আছে, কিন্তু এটা ইউকের পার্ট না। হোয়াট ডিড স্যার ফ্র্যাঙ্ক হুইটেল ইনভেন্ট ইন দি 1930s? স্যার ফ্র্যাঙ্ক হুইটেল কি আবিষ্কার করেছিলেন? এটা বৈজ্ঞানিক আবিষ্কারের বিষয় চলে গেছে। রাডার আবিষ্কার করেছিলেন, হোভারক্রাফট করেছিলেন, জেট ইঞ্জিন করেছিলেন, বল পয়েন্ট পেন আবিষ্কার করেছিলেন। ফ্র্যাঙ্ক হুইটেল কি আবিষ্কার করেছিলেন? উনি কি রাডার আবিষ্কার করেছিলেন? উনি আবিষ্কার করেছিলেন জেট ইঞ্জিন। আমরা জানি রাইট ভ্রাতৃদ্বয় বিমান আবিষ্কার করেছিল। তারপরে জেট বিমানটা উনি আবিষ্কার করেছিলেন। যেটা ওয়াজ ডেভেলপ করা হয়েছে 1930s এ। পরবর্তী প্রশ্ন, হু রোট দ্য ড্যাফোডিলস? আমরা ড্যাফোডিলস কবিতা, বাংলাদেশে যারা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়ছে তারা এটা পড়ছেন বোধহয়, একটা কবিতা। আমি জানি না এখন আছে কিনা। সেই কবিতাতে লেখা, এটা কে লিখেছিলেন? উইলিয়াম ব্লেক, রবার্ট ব্রাউনিং, লর্ড বায়রন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। প্রকৃতির কবি কাকে বলে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। সো আমরা একই কথায় উত্তরটা এখানে পেয়ে যাব। ড্যাফোডিল লিখেছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। পরবর্তী প্রশ্ন, হু ওয়াজ গিভেন দি টাইটেল অফ লর্ড প্রোটেক্টর? লর্ড প্রোটেক্টর অর্থাৎ রাজা, লর্ড মানে রাজা বলতে বোঝায়, মানে জমিদার। ওনাকে প্রোটেক্টর হিসেবে কাকে বলা হয়েছিল? কে এই টাইটেলটা পেয়েছিলেন? কাকে এই টাইটেলটা দেওয়া হয়েছিল? চার্লস 1, চার্লস 2, উইনস্টন চার্চিল অথবা অলিভার ক্রমওয়েল? যখন ইংল্যান্ডে মধ্যযুগে আবার লড়াই হলো বিভিন্ন রাজ্যের রাজাদের মধ্যে, তখন লর্ড প্রোটেক্টর অর্থাৎ রাজাকে তার রক্ষণাবেক্ষণকারী হিসেবে
যুক্ত হয়েছিলেন তিনি? কোন ব্যক্তি? সেটা আমরা জানি অলিভার ক্রমওয়েল। উনি প্রধানমন্ত্রী ছিলেন এবং উনার মৃত্যু পর্যন্ত ১৬৫৮ সাল পর্যন্ত 1658 পর্যন্ত উনি এই পদে ছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন, হোয়াট আর দি 40 ডেইজ বিফোর ইস্টার কল্ড? ইস্টার হচ্ছে খ্রিস্ট ধর্মীয় একটি উৎসবের নাম। সেইটার পূর্ববর্তী ৪০ দিনকে আমরা কি বলি? দেওয়ালি, লেন্থ, হানুকা, বৈশাখী। আপনি দেখবেন ৩ টাই মিলে না। তাহলে কি হবে উত্তরটা? হানুকাও হবে না, দেওয়ালিও হবে না, বৈশাখীও হবে না। তাহলে কি হবে? লেন্ট। 40 days before Easter are known as Lent. আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা এখানে ২৪ টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এবং আমরা ২৪ টিরই সঠিক উত্তর দিতে পেরেছি। আমরা আশা করব আপনারাও এভাবেই এগিয়ে যাবেন এবং আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।